কূলে ঘর বাঁধিলাম বড় আশা করে, সেই ঘর আমার ভাঙ্গা গেল, সেই ঘর আমার ভাঙ্গা গেল, সর্বনাশা ঝড়ে রে মেঘনার সর্বনাশা ঝড়ে। প্রবল স্রোতে নদীর পাড় ভেঙে পড়ার অবস্থাকেই নদী ভাঙন বলে। নদী ভাঙন বাংলাদেশে প্রায় প্রতি বছর এক প্রাকৃতিক দুর্যোগ। পানির তীব্র তোড়ে নদীর পাড় ভাঙতে থাকে। তবে নদী ভাঙনের অন্যতম কারণ হল বন্যা। বন্যায় নদীর তীব্র স্রোত সামনে যা কিছু পায় সবই ভাসিয়ে নিয়ে যায়। নদী তার গতিপথে কোনো বাধা পেলে স্রোতের আঘাত আরও তীব্র হয়। নদী ভাঙন কেন হয়, নদী ক্ষয় কেন হয়, খুব ব্রডলি কিংবা মোটা দাগে যদি নদী ভাঙনের কারণ খুঁজি তাহলে প্রথমত দুইটি কারণের কথাই বলবো। একটা হলো প্রাকৃতিক কারণ, আর একটা হলো সামাজিক কারণ কিংবা মনুষ্য সৃষ্ট কারণ। আপাত দৃষ্টিতে প্রাকৃতিক যে কারণ, প্রচুর বৃষ্টি, অসময়ে বৃষ্টি কিংবা ইরেগুলার বৃষ্টি, এটা একটা প্রাকৃতিক কারণ। পাশাপাশি আমাদের যে রিভার মরফোলজি কিংবা আমরা যেটাকে বলি নদীর যেই গতিপথ বা নদীর যে গঠন, সেইটা। আরেকটা হলো নদীতে পলি জমা। এইগুলাকে আপাত দৃষ্টিতে প্রাকৃতিক কারণ বলে আমরা মনে করলেও এই প্রাকৃতিক কারণেও কিছুটা মানুষের ভূমিকা আছে। আমরা যদি নদীর গতিপথ, নদী মরফোলজি কিংবা নদী শেপ কিংবা পানির প্রবাহের কথা বলি, প্রাকৃতিকভাবে নদী যেইভাবে চলে সেই পথ, সেই গতি আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সেটাকে আমরা প্রতিহত করি বা ব্যাহত করি। ফলে নদী তার স্বাভাবিক গতিতে যখন চলতে না পারে তখনই একটা কারণ হয়ে দাঁড়ায় নদী ক্ষয় এবং তার ফলশ্রুতিতে বন্যা। আরেকটা, যেহেতু সে স্বাভাবিক গতিতে স্বাভাবিক পথে প্রাকৃতিক প্রক্রিয়া চলতে পারে না, বাধাগ্রস্ত হয় উন্নয়ন তথা মানুষের কর্মকাণ্ডের ফলে, তখন নদীর তলানিতে নদীরতে অতিমাত্রায় পলি জমে এবং সেক্ষেত্রে বর্ষা যখন আসে, বন্যা যখন আসে, অতিবৃষ্টি যখন হয়, তখনই আমাদের নদী ক্ষয় হয় এবং নদীর দুই কূলে বা দুই পাশে আমাদের বন্যা পরিস্থিতি হয়। বর্ষা মৌসুমে সাধারণত সকল নদ নদী পানিতে টইটুম্বুর থাকে। এমনিতেই এ সময় নদী সংলগ্ন এলাকা প্লাবিত হয়। উজানে অনেক সময় তীব্র বৃষ্টিপাত হলেও নদীর পানি বেড়ে যায়, তখন নদীতে স্রোত বাড়ে। নদীর এই তীব্র স্রোতে ভাটার দিকে চলার পাশাপাশি নদীর পাড়ে ক্রমাগত আঘাত করতে থাকে। পানির এই ক্রমাগত তীব্র আঘাতে নদী তীরবর্তী ভূভাগ ক্ষয় হতে থাকে। একসময় মাটি ক্ষয় হতে হতে উপরের মাটি সহ নদী পাড়ের বিশাল অংশ নদীর মধ্যে ভেঙে পড়ে। এছাড়া নদী গতিপথ বদলাবার সময় যেদিকে গতি বদলায় সেদিকের পাড়ে বারবার তীব্র গতিতে আঘাত করতে থাকে। সাধারণত উপকূল এলাকা পলি গঠিত হওয়ায় নরম পলিমাটির স্তর সেই আঘাত সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। এভাবে নদী একদিকের পাড় ভাঙতে থাকলেও অপর দিক থেকে গতি বদলে পলিমাটি নিয়ে জমা করতে থাকে। তাই নদী ভাঙনের মাধ্যমে নদীর এক পাড় ভাঙে আরেক পাড় গড়ে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকার প্রায় 1200 কিলোমিটার জুড়ে ভাঙন অব্যাহত আছে। আরও প্রায় 500 কিলোমিটার এলাকায় নতুন করে ভাঙন দেখা দিতে পারে। এতে কৃষি জমির এক বিরাট অংশ নদীগর্ভে তলিয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। নদী ভাঙন বাংলাদেশের অন্যতম প্রধান দুর্যোগ, যার কারণ নদীর গতি প্রকৃতির দ্রুত পরিবর্তন। প্রতি বছর প্রায় 5000 থেকে 6000 হেক্টর জমি নদী ভাঙনে হারিয়ে যায়। এই ভাঙনের ফলে প্রতি বছর
প্রায় 1 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের সহযোগী প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস CEGIS উপগ্রহের মাধ্যমে সংগৃহীত উপাত্ত বিশ্লেষণে দেখিয়েছে যে 1973 থেকে 2008 সাল পর্যন্ত প্রায় 35 বছরে ভোলার মূল ভূভাগ থেকে 240 বর্গ কিলোমিটার জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে, যদিও একই সময়ে 70 বর্গ কিলোমিটার নতুন চর ভোলার সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু ভাঙনের তুলনায় তা খুবই সামান্য। বদ্বীপের প্রধান সমস্যা কোথাও ভাঙবে, কোথাও আসলে সিলটেশন হবে। বাংলাদেশে যেটা সবচেয়ে ভাঙন প্রবণ এই মুহূর্তে আমরা যেটা অনুভব করতেছি বা আমাদের কাছে অনুভূত হচ্ছে, সেটা হচ্ছে মেইনলি কিন্তু যমুনা ব্রহ্মপুত্রের পাশে। ব্রহ্মপুত্র ধরি তাহলে আমার কুড়িগ্রাম খুবই ভাঙন প্রবণ এবং ভাঙন কবলিত। যমুনার বাম তীরে জামালপুর এবং মানিকগঞ্জ যথেষ্ট ভাঙন প্রবণ। গোয়ালন্দের সাথে মিলিত হয়েছে পদ্মা, এসে পরে আমার কম্বাইন্ড বা মিলিত ধারা ওটা পদ্মা। গোয়ালন্দের পূর্বে আমাদের পদ্মা নদী, সেখানে কিন্তু আপনার ভাঙন প্রবণ এলাকা আছে আপনার চাঁপাইনবাবগঞ্জ, যথেষ্ট ভাঙন কবলিত এবং ভাঙন প্রবণ এরিয়া। তবে রাজশাহী আমাদের শহর এলাকায় ছিল, সেটা আমরা কিন্তু নিয়ন্ত্রিত। এখন ভাঙন শহর এলাকা, রাজশাহী শহরে টাউন পরিবেশন ভাঙন নাই। বর্তমান সময়ে আমাদের কুষ্টিয়াতে পদ্মার ডান তীরে ব্যাপক ভাঙন এবং আমাদের প্রকল্প চলছে, এখানে ভাঙন প্রবণ আছে। গোয়ালন্দ পার হয়ে কিন্তু আমাদের যেটা শরীয়তপুরে কিন্তু আমাদের যথেষ্ট ভাঙন আছে। শরীয়তপুরেদের ভাঙনটা একটা এখন বর্তমান নড়িয়াতে এক ভাঙন আছে, যেখানে বেশি ভাঙন প্রবণ। বাংলাদেশের নড়িয়াতে সবচেয়ে নদীর গভীরতা সবচেয়ে বেশি। যদি আমি ফিটে বলি 200 ফুটের উপরে নদীর গভীরতা নড়িয়াতে। আগে যেখানে চাঁদপুরে সবচেয়ে নদী সবচেয়ে গভীর ছিল মেঘনাতে চাঁদপুরে, যেটা এখন নড়িয়াতে। যদি তিস্তা ধরি, তিস্তার ডান দিকে রংপুরে এবং বাম তীরে লালমনিরহাটে যথেষ্ট ভাঙন প্রবণ। আমাদের মোহনার এলাকায় যেমন হাতিয়াতে ভাঙন আছে, আমার নোয়াখালীতে ভাঙন আছে, ফিনিতে ভাঙন আছে, আর ছোট বড় সব নদীতেই ভাঙন আছে। যেখানেই নদী ভাঙন আমরা কিন্তু খুবই জরুরি ব্যবস্থা হিসাবে আমরা কিন্তু নদী ভাঙন ঠেকাচ্ছি। যে কোনো বাড়ি বা স্থাপনাদান ভাঙনমুখী হয়, আমরা কিন্তু জরুরি কাজের মাধ্যমে সেগুলো আমরা প্রতিরোধ করতেছি, মানুষের বাড়িঘর জন্য নদীতে বিলীন না হয় এবং কোনো ভূমিহীন যেন তৈরি না হয়। বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত হাতিয়া একটি দ্বীপাঞ্চল উপজেলা। এটি এদেশের মূল ভূখণ্ড থেকে 17 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের বুকে একটি দ্বীপ এলাকা। প্রাকৃতিক সৌন্দর্যের নিঝুম দ্বীপ এর মধ্যে অন্যতম। CEGIS উপগ্রহের মাধ্যমে সংগৃহীত উপাত্ত বিশ্লেষণে জানা গেছে 1973 থেকে 2008 সাল পর্যন্ত 35 বছরে হাতিয়ার মূল ভূভাগ থেকে 150 বর্গ কিলোমিটার জমি নদীতে বিলীন হয়েছে। তবে উত্তর দিকে ভাঙনের প্রবণতা বেশি। পলি জমে দক্ষিণ পশ্চিমে 7 বর্গ কিলোমিটার জমি যুক্ত হলেও ভাঙনের তুলনায় তা সামান্য। চলতি বছরে বর্ষা শুরু হওয়ায় কুড়িগ্রামে নদী ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। এর মধ্যে গত 2 মাসে ভাঙনের কবলে ভিটেমাটি হারিয়েছে অন্তত 3 শতাধিক পরিবার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এসব অরক্ষিত নদীর পাড় থেকে আগেভাগেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন অনেক বাসিন্দা। জানা যায়, প্রতি বছর বর্ষা এলেই ভাঙন দেখা দেয় কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের 2 পাড় জুড়ে। শুকনো মৌসুমে নদীগুলোর পানি পরিবহন ক্ষমতা কমে যাওয়ার ফলে পলিগুলো তলদেশে জমা হয়ে ভরাট করে ফেলে। নদী অববাহিকায় বনভূমি ধ্বংস করে নগরায়ন হচ্ছে। এতে বৃষ্টির পানি দ্রুত মাটির নিচে যেতে পারছে না। পানি ভূখণ্ড ধুয়ে আসা পলি নিয়ে দ্রুত নদীতে পড়ছে। এতে পলি নদীতে পড়ে তলদেশ উঁচু করে ফেলছে। ফলে নদীর বিভিন্ন স্থানে চর পড়ে চ্যানেল তৈরি হচ্ছে। নদীর স্রোতের স্বাভাবিক প্রবাহে বাধা পাচ্ছে। ফলে দ্রুত পানি বেড়ে বসতি এলাকায় প্রবেশ করছে, ভাঙন বাড়ছে।
নদী এবং বাঁধের মধ্যে একটা জায়গা থাকে, এটাকে আমরা বলি সবসময় দেন ফ্লাড প্লেন বলি বাংলাতে, যেটা নদীর পানি প্রবাহের জন্য একটা দুই বাঁধের মাঝে একটা স্পেস রাখা, জায়গা রাখা। অনেক সময় দেখা যায় সেই জায়গাগুলোতে মানুষের আসলে ভূমিহীনদের তো জায়গা অনেক সময় থাকে না, তারা অনেক সময় ওই জায়গাতেও বাড়ি করে, বা তার আগে জায়গা না থাকার কারণে তারা অনেক সময় কিন্তু ভাঙনের মুখে পড়ে। এখন তাদেরকে সচেতন থাকতে হবে যে নদীর তীরে যেন বাড়ি না করে, কারণ আমরা তো পুরো নদী তো আর আমরা প্রতিরক্ষা করতে পারবো না। আমাদের সমস্যা হয় যেখানেই নদীর তীরে বাড়ি থাকলে বাড়িটা রক্ষা করার জন্য আমরা এগিয়ে আসি, কিন্তু সবাই তো নদীতে বাড়ি করতে থাকে, তাহলে আমরা কয়জনকে ঠেকাবো? সেই জন্য মানুষকেই সচেতন হতে হবে যেন নদীর তীরবর্তী জায়গাতে বাড়ি করাটা এটা এড়িয়ে চলা। প্রস্তুতের মধ্যে যেটা আমাদের চেষ্টা করতেছি, আমরা আরও যেন আমাদের বন্যা সতর্কীকরণগুলোর চেষ্টা করতেছি, তারপরে আমাদের নদী ভাঙন একটা প্রেডিকশন আমরা করি, সেটা আরও আধুনিক, আরও নির্ভুল যাতে ফোনের মাধ্যমে প্রেডিকশন করতে পারলে সুবিধা কি, আমরা আগের বছরই বা তারও আগের বছর আমরা বলতে পারি আগামী 2 বছরের মধ্যে এই জায়গাটা ভেঙে যাবে। হ্যাঁ, মানুষকে সচেতন করতে পারে আপনারা যেন এই জায়গাতে বাড়িঘর না করেন, এই জিনিসটা আমরা আরও নির্ভুল করার চেষ্টা করতেছি। সাধারণত মানুষের বালু উত্তোলন করে, সেখানে কিন্তু তারা এক ধরনের ড্রিল করে বালু তোলে, তখন কি হচ্ছে কোনো একটা জায়গাতে গর্ত হয়ে যায়, তখন নদীর তীর ভেঙে পড়ে। আমরা যদি একদম নির্দিষ্ট ডিজাইন ফলো করে কাটা সেকশন ড্রেজার দিয়ে যদি আমরা যে কোনো জায়গায় আমরা যদি বালু উত্তোলন করতে যদি নিয়ম করি, তাহলে কিন্তু অত ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু আমাদের সব বালু উত্তোলনগুলি করা হচ্ছে কিন্তু গর্ত করে, এটা কোনোভাবেই করা যাবে না, এভাবে যথেষ্ট ক্ষতির কারণ এটা বালু উত্তোলন এইভাবে। নদী খনন করে ও বাঁধ দিয়ে শাসন করা বেশ পুরনো পদ্ধতি। এটি বন্যা মোকাবেলায় বেশ কার্যকর। তবে কিছু কিছু এলাকার নদীতে পড়া পলি সামান্য কেটে দিলে নদীর পানি প্রাকৃতিকভাবেই বাকিটুকু কেটে নদীর তলদেশ গভীর করে ফেলতে পারে। এজন্য সারা বছর খনন যন্ত্র বসিয়ে নদী খননের দরকার পড়ে না। কোথায় কি পরিমাণে খনন করতে হবে, কিভাবে খনন করতে হবে, সেজন্য পর্যাপ্ত গবেষণা প্রয়োজন। বাংলাদেশে বন্যা না হলে এখানকার প্রাণ প্রকৃতিকে বাঁচানো সম্ভব নয়। প্রতি বছর আমরা যে পরিমাণে পানি ভূগর্ভ থেকে তুলি, বন্যায় আসা পানির মাধ্যমে তা পূরণ হয়। আবার বন্যার সঙ্গে আসা পলি আমাদের মাটির উর্বরতা শক্তি বাড়ায়। বাংলাদেশের নদীগুলোর পানি প্রবাহ এবং পলি পড়ার ধরন পর্যবেক্ষণ করলে দেখা যাবে এখানে এক এক নদীর পলির ধরন এক এক রকম। এজন্য সিলেট অঞ্চলের নদীগুলোতে যে মাছ ও উদ্ভিদ জন্মায় তা পদ্মা মেঘনায় পাওয়া যাবে না। একটা বড় জায়গা মানুষ তার ঘরবাড়ি ছেড়ে যাচ্ছে, মানুষ তার আদি পুরুষের যেই জায়গা আদি যে ভিটা সেই জায়গা থেকে সরে যাচ্ছে, সে ডিসপ্লেস করতে, কোথায় সে ডিসপ্লেস করবে? ডিসপ্লেস করার জায়গাও তার নেই। সে চলে আসে শহরে, তাকে প্রতিহত করার কিংবা তাকে অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করারও ব্যবস্থা আমরা নেই। পাশাপাশি সে যেই জায়গাতে অতিমাত্রা নদী ভাঙনের কারণে তার বাড়ি হারালো, সে তার জমি হারালো, মূলত সে তার জীবন জীবিকার যেই পথ বা যে গতি, যেই ধারা, যেই ব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে ছিল, সেইটাও তার জীবনে নেই। তাহলে সে এখন অল্টারনেটিভ লাইভলিহুড অপশানস খোঁজে। এখন অল্টারনেটিভ লাইভলিহুড অপশান বা পরিকল্পনা কি, এই নিয়ে রাষ্ট্র বা সমাজের খুব বেশি আমরা সাস্টেনেবল বা ট্যাক্সই কিংবা পরিকল্পিত ব্যবস্থাপনা আমরা দেখছি না। ফলে সে জীবন জীবিকার তাগিদে চলে আসে শহরে কিংবা তার পাশের শহরে, কিংবা অপরিকল্পিতভাবে সে যেখানে সে জায়গা পায় সেখানে সে আবার বাসস্থান স্থাপন করে। এজ এ রেজাল্ট মূলত সামগ্রিকভাবে আমরা একটা শহর কিংবা একটা গোষ্ঠী কর্মসংস্থান থেকে আরম্ভ করে, জীবন জীবিকা থেকে আরম্ভ করে, তার বাসস্থান থেকে আরম্ভ করে এক ধরনের ঝুঁকির মধ্যে তাকে ফেলে দিচ্ছি। এবং এই ঝুঁকি খেতে পাওয়া আর না পাওয়ার ফলে, কর্মসংস্থান থাকার না থাকার ফলে সে বিভিন্ন ধরনের অপরাধ কর্মসূচি কিংবা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথেই জড়িত হয়ে যাচ্ছে। আমাদের বিকল্প জীবন জীবিকার ব্যবস্থার কথাও যদি বলি, সেই জায়গাটা আমাদের একটা সুষ্ঠু পরিকল্পনাই সবচেয়ে বড় বাধা বলে আমি মনে করি। কোনোভাবে আইনের ঘাটতি না, কোনোভাবেই পরিকল্পনার ঘাটতি না, শুধুমাত্র রিসোর্স লিমিটেশনও না, এই সকল বিষয়ে পারস্পরিক সমন্বয়হীনতা যেমন একটা জায়গা, সমন্বয়হীনভাবে স্বেচ্ছাচারীভাবে ব্যবহার করা একটা বড় কারণ। আমরা যদি একটা সুষ্ঠু নদী ব্যবস্থাপনা, আমরা যদি একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থাপনা, আমরা যদি বন্যা থেকে সুষ্ঠুভাবে উত্তরণের জায়গাটা খুঁজি,
বন্যা আমরা ঠেকাতে পারবো না, ফ্লাশ ফ্লাড আমাদের নিত্যদিনের সঙ্গী, অতিবৃষ্টি বা অন্যান্য কারণে। তবে এটা যে তীব্রতা এবং ভয়াবহতা, শুধুমাত্র প্রাকৃতিক কারণে সেখানে মানুষ এবং মানুষের সৃষ্ট কর্মকাণ্ড অতি তীব্র করে দিচ্ছে। এই তীব্রতা এবং ভয়াবহতা মোকাবেলার জন্য কোঅপারেশন, কোঅর্ডিনেশন এবং যে আইন আছে সেটার সুষ্ঠু বন্টন এবং ব্যবহার, এই দিয়ে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি এবং বলে আমি মনে করি। বাংলাদেশ ও ভারতের মধ্যে 50টির বেশি অভিন্ন নদী আছে। উজান থেকে আসা এই নদীগুলো বাংলাদেশের বন্যার পানির প্রধান উৎস। তিস্তা, গঙ্গা সহ বেশিরভাগ অভিন্ন নদীর উজানে বিপুল পরিমাণে বাঁধ, ব্যারেজ ও জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। উজানে ভারত বড় বড় অবকাঠামো নির্মাণ করায় পলি আসার পরিমাণ কমে যাচ্ছে। দেশের বন্যা সতর্কীকরণ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। আমরা এখন 15 দিন আগেই বন্যা পূর্বাভাস পেতে পারি। বন্যা ও ঘূর্ণিঝড়ে আমাদের মানুষের মৃত্যুর হার কমেছে ঠিকই, কিন্তু এখনও আমরা বন্যায় সম্পদের ক্ষয়ক্ষতি খুব বেশি কমাতে পারিনি। এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের জনসংখ্যার ঘনত্ব চীন, ভারত বা নেপালের চেয়ে অনেক বেশি। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 1000-এর বেশি মানুষ বসবাস করে। বন্যা ও নদী ভাঙন ব্যবস্থাপনায় জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণকে সাথে নিয়েই এসব প্রস্তুতি ও ব্যবস্থাপনা করতে হবে। বন্যার পূর্বাভাস ও প্রস্তুতি গ্রহণের পাশাপাশি নদী ভাঙনের আশঙ্কা সম্পর্কেও সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই।